আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি আরমান আলী। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিতর্কে বিপর্যয়ের পর জো বাইডেনকে নিয়ে নাখোশ তার দল ডেমোক্রেটিক পার্টির অনেকে। ৮১ বছর বয়সী এই প্রেসিডেন্ট আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সামনে টিকতে পারবে কিনা দলের ভেতরে এমন প্রশ্ন উঠছে। দলের অনেকে প্রেসিডেন্ট পদে বিকল্প প্রার্থীর কথাও বলছেন। এমনকি নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী মার্কিন দৈনিক বাইডেনকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন ছিলেন বেশ নিষ্প্রভ। উদ্যত ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন তিনি। বাইডেন যে বিতর্কে ভালো করেননি তা স্বীকার করেছেন তার দলের সদস্যরাও। বিতর্কে ভালো না করার কথা স্বীকার করেছেন বাইডেন নিজেও, যদিও নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে তার বিকল্প নিয়ে দলে আলোচনার খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য হাকিম জেফরিসকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সরাসরি জবাব না দিয়ে তিনি বলেছেন, নভেম্বরে পার্লামেন্ট আবার নিজেদের দখলে নিতে আমরা সম্ভাব্য সবকিছু করব। বাইডেন বিতর্কে খারাপ করার পর নির্বাচনী তহবিলে অর্থদাতাদের নিয়েও বিপদে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। কারণ দাতারা মনে করতে পারেন তারা দৌড়ে হারতে থাকা ঘোড়ার উপর বাজি ধরছেন। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাইডেনের পক্ষে দাঁড়িয়েছেন তার দলের অনেকে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টনের মতো সিনিয়র ডেমোক্রেট নেতারা বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন। রয়টার্স বলছে, এখন এত আলোচনার মধ্যে যদি বাইডেন শেষ পর্যন্ত প্রার্থিতা ছেড়ে দেন তাহলে নতুন কাউকে বেছে নেওয়ার জন্য ২ মাসের কম সময় পাবে ডেমোক্রেটিক পার্টি। আগামী ১৯ আগস্ট দলের জাতীয় কনভেনশন শুরু হচ্ছে, সেখানে বিকল্প কাউকে বেছে নেওয়ার সুযোগ থাকবে। দ্বিতীয় ধাপে গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনায় কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০% বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। এমন অবস্থায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৫ জুলাই সবচেয়ে বেশি ভোট পাওয়া ২ প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের নির্বাচন কার্যালয়ের মুখপাত্র মোহসেন ইসলামী এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ভোট গণনায় দেখা গেছে, সরকারপন্থী আইন প্রণেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ১,৪,০০,০০০ ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পেয়েছেন ৯৪ লাখ ভোট। এই দুই নেতা ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন। পেজেশকিয়ানকে পশ্চিমপন্থী আর জালিলি ঘোর পশ্চিম বিরোধী বলে মনে করা হয়। নির্বাচনে এবার যারা সাইদ জালিলিকে সমর্থন করেছেন তাদের চোখে অন্য সব প্রার্থীর চেয়ে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হলেন ৫৮ বছর বয়সী সাইদ জালিলি। তিনি অতি রক্ষণশীল ও অটল পশ্চিম বিরোধী অবস্থানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। তিনি বর্তমানে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে খামেনির প্রতিনিধি দলের একজন। জলিলি ইরান ইরাক যুদ্ধে একটি পা হারিয়েছিলেন। তেহরানের ইমাম সাদিক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট করা এই নেতা সাবেক প্রেসিডেন্ট আহমদিন এজাদের সময় ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের উপরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রথম রাউন্ডে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী পেজেশকিয়ান পেশায় একজন হার্ট সার্জন। এবারের প্রার্থীদের মধ্যে পেজেশকিয়ানই সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী। ২০০৮ সাল থেকে টানা উত্তর পশ্চিমের নগরী তাবরিজ থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। ইরানের সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০২২ সালে তেহরানের মোরাল পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর ঘটনার পর ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সে সময় ইব্রাহিম রাইসি সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পেজেশকিয়ান। উত্তর গাজার আল সুজাইয়া এলাকায় গত ৩ দিন ধরে চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। এলাকাটিতে ৩ দিনে অনেক মানুষ হত্যা করেছে দখলদার সেনারা। তবে সেখানে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজার সশস্ত্র সংগঠনগুলো। শনিবার যুদ্ধের ২৬৭তম দিনে সুজাইয়ায় বেশ কিছু আক্রমণ চালিয়েছে হামাসসহ কয়েকটি সংগঠনের যোদ্ধারা। ইসরায়েলি বাহিনী শনিবার আল সুজাইয়া এলাকায় এক অফিসার ও এক সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। তবে প্রতিরোধ সংগঠনগুলো বলছে, এদিন তারা বেশ কয়েকটি সফল হামলা চালিয়েছে এবং এতে অনেক সেনা হতাহত হয়েছে। এছাড়া তারা কিছু হামলার ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দৃশ্য দেখা গেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে,
গাজা সিটির পূর্ব দিকের আল সুজাইয়া এলাকায় অগ্রসরমান ইসরায়েলি সেনাদের উপর ১২০ মিলিমিটারের মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। হামলার পর হতাহতদের উদ্ধারে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার আসতে দেখা গেছে। একই এলাকায় সেনাদের একটি দলের উপর আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেনাদলটি ওই স্থানে আসা মাত্রই বিস্ফোরণ ঘটানো হয়। হামলার পরপরই আরেকটি হেলিকপ্টার এসে আহত ও নিহত সেনাদের উদ্ধার করে। দক্ষিণ গাজার রাফা শহরের তাল আল সুলতান এলাকায় আবদুল্লাহ বিন ওমর মসজিদের পেছনে একটি মিলিটারি বুলডোজার লক্ষ্য করে সুয়াত বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। রাফা শহরের আল সুলতান এলাকায় দখলদার সেনাদের উপর যৌথ হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেডস ও সারাআ আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা। তারা আল ইয়াসিন 105 রকেট ও আরপিজি শেলের সাহায্যে একটি ইসরায়েলি মিলিটারি বুলডোজারের উপর উপর্যুপরি হামলা চালায়। এদিন সেজাইয়া এলাকায় দখলদার সেনাদের উপর হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা সিটির আল সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানের উপর মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। একই এলাকায় ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার লক্ষ্য করে 60 ক্যালিবারেট মর্টার হামলা চালানো হয়েছে। তাল আল হাওয়া এলাকায় কয়েকটি ইসরায়েলি যানবাহনের উপর মাটিতে পেতে রাখা বোমার বিস্ফোরক ঘটিয়েছে আল কুদস। এছাড়া একটি ট্রুপ ক্যারিয়ারের ওপর টেন্ডেম শেলের হামলা চালানো হয়েছে। হামলার ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। এরপর হতাহত সেনাদের উদ্ধারে ওই এলাকায় একটি সামরিক হেলিকপ্টার আসতে দেখা যায়। যথারীতি শনিবারও উত্তর ইসরায়েলের সেনা অবস্থানের উপর বেশ কিছু হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বেলা 2টার কিছু আগে তাদের যোদ্ধারা ইসরায়েলের মিসগাফ আম সেনা ঘাঁটির নজরদারি সামগ্রী লক্ষ্য করে কার্যকর অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। অস্ত্রগুলো সরাসরি টার্গেটে আঘাত হেনেছে। বেলা 3:40 উত্তর ইসরায়েলের রুয়েইসাত আল আলম সেনা ঘাঁটির কাছে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ও একটি নামের মিলিটারি ক্যারিয়ার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় গাইডেড মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে হিজবুল্লাহ। মিসাইলের আঘাতে সামরিক যান দুটি বিধ্বস্ত হয়েছে, তবে এর আরোহীদের কি পরিণতি হয়েছে তা জানা যায়নি। সন্ধ্যা 6:40 মেতুল্লা সেনা ঘাঁটিতে নজরদারি সামগ্রীর উপর হামলা চালিয়ে ধ্বংস করে হিজবুল্লাহ। এদিন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া। ভিডিওতে গত 28 জুন ইসরায়েলের বিরকেত রিশা সেনা ঘাঁটিতে হামলার দৃশ্য রয়েছে। হামলার পর ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এছাড়া ইরন ও আভিভিম ইহুদি বসতিতে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত দুটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এ ধরনের হামলায় সাধারণত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করে সংগঠনটি। এদিন ইসরায়েলি বিমান হামলায় এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সাকরা শহরে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। হামাস বলছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনায় আর কোনো অগ্রগতি হয়নি, তবে সংগঠনটি সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত। শনিবার ইসরায়েলে জিম্মিদের মুক্তির দাবিতে লাখো মানুষের বিক্ষোভের দিন একথা জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান। আল জাজিরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ইসরায়েলের বিভিন্ন শহরে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। বিক্ষোভকারীদের সাথে কিছু স্থানে সংঘর্ষ হয়েছে পুলিশের। লেবানন ভিত্তিক সিনিয়র হামাস নেতা ওসামা হামদান এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় যে কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত আছে হামাস। তিনি বলেন, আমরা আবারও বলছি, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার ও বন্দী বিনিময়ের জন্য চুক্তি করতে হামাস প্রস্তুত আছে। গত 9 মাস ধরে চলা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও আরব মধ্যস্থতাকারীদের কোনো চেষ্টাই সফল হয়নি। হামাস বলছে, যে কোনো চুক্তির জন্য অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে সেনা প্রত্যাহারের শর্ত থাকতে হবে। ইসরায়েল বলছে, তারা সামরিক যুদ্ধবিরতির অধীনে জিম্মিদের ছাড়িয়ে নিতে চায়। কোনো স্থায়ী যুদ্ধবিরতি চায় না তেল আবিব, যে কারণে গত কয়েক মাসের দফায় দফায় আলোচনার পরও যুদ্ধবিরতি চুক্তি হয়নি। হামাস অভিযোগ করেছে, ইসরায়েল শর্ত মেনে নিতে তাদের উপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। এদিকে তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে 1,30,000-এর বেশি ইসরায়েলি নাগরিক। তারা দ্রুত যুদ্ধবিরতির চুক্তি করে হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি করার দাবি জানায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন, নেতানিয়াহুকে চুক্তিটি নস্যাৎ করার সুযোগ দেওয়া যাবে না। নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়, যা আমাদের ভালোবাসার মানুষদের জীবন সংকটে ফেলবে। বন্দীদের এক স্বজন বলেন, যুদ্ধ চলার মানে হচ্ছে ইসরায়েলি সরকারের হাতে বন্দীদের মৃত্যু। সবাই জানে যে নেতানিয়াহু ব্যক্তিগত কারণে যুদ্ধ দীর্ঘায়িত করছে। চুক্তি হলেই দেশে আগাম নির্বাচন হবে এবং তার সরকারের পতন ঘটবে। ইসরায়েলের নির্বিচার হামলার মুখে অসহনীয় পরিস্থিতির মধ্যে রয়েছে ফিলিস্তিনের গাজার বাসিন্দারা।
বোমার আঘাতে বিধ্বস্ত ভবন বা শরণার্থী শিবিরে বসবাস করতে হচ্ছে তাদের। গাজাবাসী এখন খুবই শোচনীয় অবস্থায় জীবনযাপন করছে। যুদ্ধবিধ্বস্ত মধ্য গাজা থেকে উপত্যকাটির এমন চিত্র তুলে ধরেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনড্রোয়ার কর্মকর্তা লুইস ওয়াটারিস। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করা সাংবাদিকদের এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, দীর্ঘ ৯ মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকা ধ্বংস হয়ে গেছে। ৪ সপ্তাহ বাইরে থাকার পর গত বুধবার গাজায় খান ইউনিস এলাকায় ফেরেন ওয়াটারিস। তার ভাষ্যমতে এ সময় উপত্যকার পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এতে তিনি হতবাক হয়ে পড়েছিলেন। উল্লেখ করে ওয়াটারিস বলেন, আমার কোনো সন্দেহ নেই আগামীকাল পরিস্থিতি আরও শোচনীয় হবে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে এখন পর্যন্ত ৩৭,৮৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৮৬,৮৫৮ জন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।